আচ্ছা, 3 নম্বর যে অঙ্কটি, এই 3 নম্বর অঙ্কে আমাদের বলা আছে যে একটু খেয়াল করো যে একটি মুদি দোকানে একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটা খাতা 18 টাকায়, তারপরে একটি পেন্সিল 8 টাকায়, একটা পেন্সিলের দাম কত 8 টাকা, এবং একটি জ্যামিতিক ত্রিকোণী একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। তাহলে আমরা এখানে 4টি খাতা কিনলাম, 8টি পেন্সিল কিনলাম এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কিনলাম। কেনার পরে এখন তো দোকানদারকে টাকা দিতে হবে, তাহলে দোকানদারকে আমরা 500 টাকা দিলাম। তাহলে দোকানদার আমাদেরকে কত টাকা ফেরত দিবে? তাহলে দোকানদার আমাদেরকে কত টাকা ফেরত দিবে, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। তা আমরা সচরাচর বিভিন্ন জিনিসপত্র কিনে থাকি দোকান থেকে, কেনার পর দোকানদারকে আমরা টাকা দিই। তাহলে আমরা একটু দেখি যে টাকাটা আমরা কত ফেরত পাবো। তাহলে আমাদের প্রথম যে কাজ, আমরা একটু দেখি যে কি কি জিনিস আমরা দোকান থেকে কিনলাম। তাহলে আমি লিখলাম এখানে খাতা কিনলাম আমরা দোকান থেকে, তারপরে পেন্সিল কিনলাম, খাতা, তারপরে পেন্সিল, তারপর হচ্ছে আমরা একটা জ্যামিতিক ত্রিকোণমিতি কিনলাম। তাহলে খুব ভালো করে বুঝতে হবে, এটা বুঝলে আর হচ্ছে এই ধরনের যে সকল অঙ্কগুলো আছে সেগুলোর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে আমরা কি কি জিনিস কিনলাম এখানে একটু লিখলাম, এটা বোঝার স্বার্থে। তাহলে খাতা, পেন্সিল আর জ্যামিতিক ত্রিকোণমিতি, তাকে লিখলাম খাতার নিচে যে আমরা কয়টা খাতা কিনলাম, 4টা, পেন্সিল 8টা, আর জ্যামিতিক ত্রিকোণী কিনেছি আমরা 2টা। আমি আবারও বলছি যে খাতা, পেন্সিল আর জ্যামিতিক ত্রিকোণী, খাতা আমি 4টি কিনছি, পেন্সিল 8টি এবং জ্যামিতিক ত্রিকোণী 2টি। একটু ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা খাতার দামটা হিসাব করব কিভাবে? এখানে বলা আছে একটা খাতার দাম 4 টাকা, 18 টাকা, আর একটা পেন্সিলের দাম হচ্ছে 8 টাকা, আর জ্যামিতিক ত্রিকোণী, একটি জ্যামিতিক ত্রিকোণীর দাম হচ্ছে কত, 50 টাকা, 25 টাকা। তাহলে উপরে কয়টা খাতা, কয়টা পেন্সিল এবং কয়টা জ্যামিতিক ত্রিকোণমিতি কিনেছি, আর নিচে তাদের দামটা দেওয়া আছে। তাহলে 4টি খাতার দাম কত হবে? তাহলে একটা খাতার দাম যদি 18 টাকা হয়, তাহলে 4টি খাতার দাম অবশ্যই 4 দিয়ে 18কে গুণ করে যেটা হবে সেটা। তাহলে আমি গুণ করলাম, 72 হলো, তাই 4টি খাতার দাম হচ্ছে 72 টাকা। ঠিক 8টি পেন্সিলের দাম হবে 8 8 64 টাকা। একইভাবে 2টা জ্যামিতিক ত্রিকোণের দাম হবে 25 দুগুণা 50 টাকা। ওকে, এখন যে বিষয়টা সেটা হলো খাতা, পেন্সিল আর জ্যামিতিক ত্রিকোণী আমরা কিনছি, কিনে এখন তাদের দাম আমি বের করলাম। তাহলে এখন আমি সবগুলো দাম এখানে হিসাব করব, কত হয়। তাহলে আমি দেখি, যোগ করলাম, তাহলে 0, 4 আর 2 6, আর এখানে আমি যদি যোগ করি তাহলে 5 আর 6 11 আর 7 18, 186 টাকা। তো এই যে 186 টাকা আমি পেলাম, এটা হচ্ছে আমার 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণীর দাম। কিন্তু এখন আমি দোকানদারকে কয় টাকা দিয়েছিলাম, 500 টাকা, একটা নোট আমি দিয়েছি। এখন আমি জিনিস কিনেছি দোকানদারের থেকে 186 টাকার। তাহলে জিনিসের দাম কম, আমি দিয়েছি বেশি, তাহলে অবশ্যই দোকানদার ফেরত দিবে। এজন্য আমি বিয়োগ করে দেখব যে কত হয়। 3, তারপর হচ্ছে 314 টাকা, তাই দোকানদার আমাকে 314 টাকা ফেরত দিবে। আমি দোকানদারকে দিয়েছিলাম 500 টাকা, আর আমি জিনিস কিনেছি হচ্ছে 186 টাকার, তাহলে বাদ বাকি টাকা দোকানদার আমাকে ফেরত দিবে। তাই সবসময় খেয়াল রাখতে হবে যে যদি আমি বেশি টাকা দিই এবং কম টাকার কোনো জিনিস কিনি, তাহলে ওই যে টাকা দেওয়া হয়েছে ওই টাকা থেকে আমি যে জিনিস কিনেছি সেই টাকা বিয়োগ করতে হয়। বিয়োগ করলে যে বাকি টাকা থাকে সেই টাকা আমি ফেরত পাবো। সেই হিসাবে কিন্তু আমি এখানে 314 টাকা ফেরত পাচ্ছি। তাই এই অঙ্কটা আমি বোঝার সাথে এভাবে করলাম ইন ডিটেইলস। বিস্তারিতভাবে আমি কিভাবে করব সুন্দর করে একটু দেখি। তা আমি প্রথমে লিখলাম যে একটি
একটি খাতার দাম কত টাকা? 18 টাকা। এখানে কিন্তু বলা আছে, হ্যাঁ, একটি খাতার দাম, এটা আমি মূল্যও লিখতে পারি যে একটি খাতার মূল্য 18 টাকা। হ্যাঁ, সুন্দর করে কিভাবে আমরা অঙ্কটি করব একটু দেখো। একটি খাতার মূল্য কত? 18 টাকা। এবার খাতা আমি কিনছি কয়টি? 4টি। হ্যাঁ, তা নিচে লিখবো অতএব 4টি খাতার মূল্য। তাহলে একটা খাতার মূল্য যদি 18 টাকা হয় তাহলে 4টি খাতার মূল্য কত টাকা হবে? এগুলো বের করার জন্য আমার যে কাজটা করতে হয় যে একটা খাতার মূল্য 18 টাকা, তাহলে দুইটা খাতার মূল্য আবার 18, আর একটা খাতার মূল্য 3টা 18, আর একটা খাতার মূল্য 18। তাই 4টা খাতার মূল্য 4 বার 18 যোগ করলে আমি 4টা খাতার মূল্য পাবো। তাহলে 4টা 18 যদি এভাবে যোগ করি তাহলে কত হয়? 4 18 72 হয়। তো এইভাবে যোগ করা আসলে কঠিন অঙ্কের ভিতরে। এজন্য আমরা কি করব? 18-র সাথে 4 যদি গুণ করে দিই, একই জিনিস যদি বারবার না লিখে রিপিট না করে যতবার হয় ততবার আমরা গুণ করে দিলে আমাদের যে রেজাল্ট হয় সেটাই কিন্তু মোট মূল্য বা দাম। তাহলে 18-র সাথে আমি 4 দিয়ে গুণ করলাম, মানে 4টা 18। তাহলে কত টাকা হয়? 18 গুণন 4। তাহলে একটু গুণ করে দেখি। 4 8টা 32-এর 2, তারপর 4 1-এ 4, 4 আর 3 7। হ্যাঁ, হাতে ছিল 3, 4 আর 3 7, 72 টাকা। তাহলে একটি খাতার মূল্য 18 টাকা, অতএব 4টি খাতার মূল্য 72 টাকা। তাই খাতার কাহিনী এখানে শেষ হলো। এবার আসো পেন্সিলের। ঠিক খাতা যেভাবে খাতার দাম আমি হিসাব করলাম, পেন্সিলের দাম ঠিক এমনভাবে হিসাব করব। হ্যাঁ, তাহলে একটি পেন্সিলের মূল্য প্রথমে আমি লিখে নিব যে একটি পেন্সিলের মূল্য, তোমরা খাতায় সুন্দর করে এগুলো নোট করবা। একটি পেন্সিলের মূল্য কত টাকা? একটি পেন্সিলের মূল্য 8 টাকা। অতএব পেন্সিল কয়টা কিনেছিলাম? পেন্সিল 8টা। অতএব 8টি পেন্সিলের মূল্য, তাহলে সেম 8 আর 8 গুণ হবে। পেন্সিলের মূল্য 8 গুণন 8 টাকা। হ্যাঁ, 8 গুণন 8 টাকা। তাহলে কত হয় দেখি? 8 8 64, 8 8 64 টাকা। তাহলে একটি পেন্সিলের মূল্য 8 টাকা, অতএব 8টি পেন্সিলের মূল্য 8 গুণন 8 টাকা সমান 64 টাকা। 8 8 64 হয়। তাহলে পেন্সিলের ইয়ে গেল। এবার আমার আসছে জ্যামিতিক ত্রিকোণই। হ্যাঁ, জ্যামিতিক ত্রিকোণীটা আমরা একটু দেখি। তাহলে ওইগুলো যেভাবে লিখছিলাম ঠিক এভাবে লিখলাম যে একটি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য 25 টাকা। এবার জ্যামিতিক ত্রিকোণী কিনেছি কয়টি? 2টি। তাহলে এখানে লিখব যে 2টি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য, 2টি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য 25 গুণন 2 টাকা। 25 গুণন 2 টাকা। তাহলে 25 গুণন 2 সমান 50 টাকা। 25 দুগুণে 50। তাহলে জ্যামিতিক ত্রিকোণীর মূল্য পেলাম আমরা 50 টাকা। একটার মূল্য 25 টাকা, তাহলে দুইটার মূল্য 25 দুগুণে 50। খুব সহজ কথা। তাহলে ওই দোকান থেকে আমরা যা যা নিয়েছি, 4টি খাতা, 8টি পেন্সিল, 2টি জ্যামিতিক ত্রিকোণী, এগুলোর মোট মূল্য কিন্তু আমি এখন বের করতে পারবো। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখলাম যে আমি 4টি পেন্সিল কিনলাম, 4টি পেন্সিলের দাম, তারপরে 8টি পেন্সিলের দাম, 4টি খাতার দাম। হ্যাঁ, তা আমি লিখলাম এখানে 4টি খাতার মূল্য, তারপরে হচ্ছে 4টি খাতার মূল্য প্লাস 8টি পেন্সিলের মূল্য প্লাস 2টি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য আমরা একসাথে যোগ করব। তাহলে এখানে দেখি যে 4টি খাতার মূল্য আমার এখানে হয়েছে 72 টাকা। 4টি খাতার মূল্য কত? 72 টাকা। এখানে খাতা, আর নিচে যে 64 টাকা, এই 64 টাকা আমার হচ্ছে 8টি পেন্সিলের দাম। হ্যাঁ, 64 টাকা কিসের দাম? পেন্সিলের দাম। তাহলে আমার এখানে খাতার দামও আছে, আবার পেন্সিলের দামও আছে, আর এখানে আছে হচ্ছে আমার
জ্যামিতিক ত্রিকোণীর দাম 50 টাকা। তাহলে 4টি খাতা, 8টি পেন্সিল এবং জ্যামিতিক ত্রিকোণী, তাহলে 4টি খাতা 72 টাকা, 8টি পেন্সিল হচ্ছে আমার 64 টাকা। তারপরে পেন্সিলের দাম লিখলাম আমি এখানে, 8টি পেন্সিলের দাম হচ্ছে 64 টাকা লিখে দিলাম। এবং যে জ্যামিতিক ত্রিকোণী আছে দুইটি, এই দুইটি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য হচ্ছে আমার 50 টাকা। এবার এখানে লিখলাম 50 টাকা। এবার একটা ব্র্যাকেট দিতে হবে, হ্যাঁ, সুন্দর করে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে তার বাইরে লিখতে হবে টাকা। তাই 72, 64 আর 50, তাহলে এগুলো এখন যোগ করতে হবে আমার, হ্যাঁ। তাহলে যদি যোগ করি 0, তারপরে 4 আর 2 6, এখানে দিলাম। তারপরে 5, হ্যাঁ, এখানে আছে 5, এখানে 6, 11, 11 আর 7 18, 18 আর 8 হাতে 1, 186 টাকা। তাহলে 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য হচ্ছে 186 টাকা। 2টি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য কত? 186 টাকা। এবার আসো, আমি দোকানদারকে কত টাকা দিলাম? এই যে 186 টাকা আমি জিনিস কিনলাম, কিন্তু আমি দোকানদারকে দিয়েছি কত টাকা? 500 টাকা। তাহলে আমি জিনিস কিনেছি 186 টাকার, দোকানদারকে দিয়েছি 500 টাকা, তাহলে অনেক বেশি টাকা দিয়ে দিয়েছি। তাহলে বাকি যে টাকা থাকে দোকানদার কিন্তু আমাকে অবশ্যই ফেরত দেবে, হ্যাঁ। তাহলে আমি এখানে লিখে দিলাম যে দোকানদারকে দেওয়া হয়েছে 500 টাকা। দোকানদারকে দেওয়া হয়েছে কত টাকা? 500 টাকা। দোকানদারকে দেওয়া হয়েছে 500 টাকা, আর দোকানদারকে দেওয়া হয়েছে 500 টাকা। আর মোট দ্রব্য কেনা হয়েছে খাতা, পেন্সিল আর ত্রিকোণী, এই 3টা জিনিস, হ্যাঁ। যেখানে আমাদের দ্রব্যের মূল্য বা দ্রব্য কেনা হয়েছে কয় টাকার? 186 টাকার, হ্যাঁ। দ্রব্য কেনা হয়েছে 186 টাকা। এই সেন্সটা কিন্তু আমাদের মাথার ভেতর আগে থাকা লাগবে, হ্যাঁ। 186 টাকার, তাহলে আমি টাকা দিয়েছি বেশি আর জিনিস কিনেছি কম টাকার, তাহলে দোকানদার বাকি টাকা ফেরত দেবে। তাই বাকি টাকা ফেরত দেওয়ার জন্য আমাকে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। বাকি টাকাটা আমি কিভাবে পাবো? আমি বিয়োগ থেকে পাবো, হ্যাঁ। তাহলে নিচে লিখলাম যে অতএব ফেরত পাবো এই 500 থেকে 186 বিয়োগ করতে হবে। তা আমরা জানি যদি দেওয়া হয় বেশি, হ্যাঁ, আর এতে কেনা হয়েছে কম টাকা জিনিস, বেশি টাকা জিনিস কিনি নাই আমরা, তাহলে এই বেশি থেকে কম বিয়োগ করলে বাকি টাকাটা আমরা কি পাবো? বাকি টাকাটা আমরা ফেরত পাবো, তাহলে আমরা এখন এখানে এই যে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, হ্যাঁ। বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম আমরা এখানে। একটু দেখি আমরা, তাই বিয়োগ করি। 6 আর কত হলে 10 হয়? 4 হলে হাতে 1, 8 আর 1 9, 9 আর কত হলে 10 হয়? 1 হলে বসালাম, হাতে 1 2, 1 আর 1 2, আর উপরে আছে 5, 2 আর কত হলে 5 হয়? 3 হলে এত টাকা ফেরত পাবো, 314 টাকা। উত্তর 314। এই দোকানদার আমাকে 314 টাকা ফেরত দিবে। তাই ইন ডিটেইলস কিন্তু আমরা এই অঙ্কটা করলাম এখানে এভাবে। এখন আসো যে অঙ্কটা আর কিভাবে করা যায় একটা ভাবে দেখলাম আমরা। তো আমরা এখানে একটু লিখি যে খাতা, আমাদের যে খাতা কিনেছিলাম আমরা 4টি 18 টাকা করে, তাহলে 4 গুণন 18 বা 18 গুণন 4, একটা খাতার দাম 18, তাহলে 4টা খাতার দাম 18 গুণন 4, তাহলে 18কে যদি 4 দিয়ে আমি গুণ করি, 4 8 32 এর 2, 4 1 4, 4 আর 3 7, 72 টাকা, হ্যাঁ। তাই খাতার দাম হচ্ছে আমার 72 টাকা। তারপরে ছিল হচ্ছে আমার কি? পেন্সিল। তাহলে পেন্সিলটা দেখি, পেন্সিলের দাম ছিল 8 টাকা করে, তাহলে 8টা পেন্সিল, তাহলে 8 গুণন 8, হ্যাঁ, 8 গুণন 8, 8 8 64 টাকা, 8 8 64 টাকা। খাতা, তারপরে পেন্সিল, তারপরে আছে কি?
ত্রিকোণী, জ্যামিতিক ত্রিকোণী কিনেছিলাম দুইটি 25 টাকা করে। হ্যাঁ, 2 গুণন 25, তাহলে একটির মূল্য 25 আর দুইটার মূল্য 25 দুগুণা 50 টাকা। হ্যাঁ, 25 দুগুণা কয় টাকা? 50 টাকা। তাহলে মোট আমরা কিনেছি কয় টাকা সেটা এখন বের করব আমরা। হ্যাঁ, মোট আমরা কয় টাকা দ্রব্য কিনেছি, তাহলে আমরা মোট কিনলাম, এই তিনটা যোগ হবে 72, 64 আর কি 50। হ্যাঁ, আমরা যদি এভাবে অঙ্ক করি তাও কিন্তু হবে। প্রথম যেভাবে করলাম সেটা কিন্তু বিস্তারিত বোঝানোর জন্য। তাহলে আমি লিখলাম মোট দ্রব্যের মূল্য 72, তারপরে 64, তারপরে 50। এই ব্র্যাকেট দিতে হবে কিন্তু, অবশ্যই ব্র্যাকেট দিয়ে আমরা ঢেকে দেবো তোমরা। এত টাকা, তাই যোগ করি, এটা যোগ করলে 0, 4 আর 2 6, তারপরে 5 আর 6 11 আর 7 18, 18 8 হাতে 1, একবারে 18 লিখে দিলাম। এত টাকা 186 টাকা। এখন 186 টাকার জিনিস আমরা কিনেছি। এখন দোকানদারকে দেওয়া হয়েছে 500 টাকা, তাহলে দোকানদার ফেরত দিবে, তাহলে আমরা ফেরত পাবো। হ্যাঁ, আমরা ফেরত পাবো 500 বিয়োগ 186, 500 বিয়োগ 186, 500 বিয়োগ 186, বিয়োগ করে কত? 6 আর 4 হাতে 9, 9 আর 10 হয়, 1 হলে, তারপর হচ্ছে 1 আর 1 2, 2 আর কত হলে 5 হয়, 3 হলে 314 টাকা। তো আমরা সুন্দর করে কিন্তু এভাবে করতে পারি, কিন্তু আমাদের কিন্তু আগে বুঝতে হবে, হ্যাঁ, যে কীভাবে এটা হয়। তো প্রথমে আমরা বিস্তারিত যেভাবে করেছি ওই অনুযায়ী আমরা কিন্তু এটা বুঝতে পারছি। এখন আসো যে আরও সহজভাবে কীভাবে করা যায়। এটা করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, যে প্রথমে মোট টাকাটা আমরা লিখে ফেলবো। মোট টাকা আমরা দিয়েছি 500, এখন যেহেতু ফেরত দিবে তাহলে বাকি টাকা বিয়োগ হবে। তাহলে কী কী জিনিস আমরা কিনছি সেটা এখন লিখব। তাহলে আমরা এখানে খাতা, পেন্সিল এবং জ্যামিতিক ত্রিকোণী কিনছি, তা কীভাবে লিখব? হ্যাঁ, তো আমরা খাতার বিষয়টাকে লিখব। 18 টাকা একটা খাতার দাম, তাহলে খাতা কিনছি 4টা এবং এদের মধ্যে গুণ সম্পর্ক, তাহলে 18 গুণন 4 খাতা গেল। এবার পেন্সিল লিখব, তাহলে 8 টাকার পেন্সিল আমি 8টা কিনছি। তারপর আছে জ্যামিতিক ত্রিকোণী 25 টাকার 2টা। এবার সুন্দর করে এগুলো খাতা, পেন্সিল আর জ্যামিতিক ত্রিকোণী এগুলো হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে ঢেকে দিব। হ্যাঁ, খাতা, পেন্সিল আর জ্যামিতিক ত্রিকোণীর এটা। এবার আমরা এগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব, দিয়ে মোট টাকা আর এই যে খাতা, পেন্সিল আর জ্যামিতিক ত্রিকোণী এদের মোট টাকাটা বিয়োগ হবে মোট টাকা থেকে, সেদিকে বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে 500 বিয়োগ, হ্যাঁ, এখানে 72, 8 8 64, আর এখানে 25 দুগুণা 50, এত। ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী, তারপরে হচ্ছে 500 বিয়োগ এই যে 72, 64 আর 50 যদি আমরা যোগ করি, এর আগেও অঙ্কগুলো তো দেখেছি 186 হয়েছে, আমি আর দেখালাম না। আর 500 থেকে এই 186 যদি আমরা বিয়োগ করি, হ্যাঁ, তাহলে বিয়োগ করলে আমাদের 314 হবে, এই যে 314 টাকা। তাহলে আমরা একটু দেখি যে এই অঙ্কটা আমরা কয়েকভাবে কিন্তু করলাম, তাহলে উত্তর হলো কত? 314। হ্যাঁ, 314 কিন্তু আমাদের এখানে উত্তর হয়েছে। তাহলে যে বিষয়টা আমরা একটু দেখি যে এই অঙ্কটি আমরা প্রথমে যে করছি যে অঙ্কটা বোঝার জন্য যে আসলে কি বলছে এখানে, তা তোমরা যদি প্রত্যেকটা অঙ্ক এভাবে বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু অঙ্কটা মুখে মুখে করে ফেলতে পারো। এর প্রথমে আমরা কিন্তু লিখছিলাম, আমরা পরীক্ষার খাতায় বা এভাবে করব না, জাস্ট এটা বোঝার জন্য, হ্যাঁ, সহজে বোঝার জন্য এভাবে আমি লিখছিলাম যে আসলে
এই অঙ্কটার মেইন থিমটা কি, হ্যাঁ, মেইন থিমটা কি সহজে বোঝার জন্য কিন্তু এটা লেখা হয়েছিল। হ্যাঁ, আর দ্বিতীয় এরপরে যেভাবে আমরা করছি বিস্তারিতভাবে ইন ডিটেইলস আমরা যেটা করছি, এভাবে যদি তুমি দুই একটা অঙ্ক করো, এই যে এই পদ্ধতিটা, এই যে প্রথম যে পদ্ধতি আমি এখানে দেখাচ্ছি, একটি খাতার মূল্য 18 টাকা, 4টি খাতার মূল্য 72 টাকা, এই যে এটা ডিটেইলসে আমি দেখাইছি যে কিভাবে এই অঙ্কটা করতে হবে এবং গুছিয়ে, হ্যাঁ, খুব সুন্দরভাবে সাজিয়ে কিভাবে অঙ্কটা করবা, এটা কিন্তু এভাবে করে দেওয়া আছে অঙ্কটা। হ্যাঁ, আর এভাবে যদি করো তুমি তাহলে কিন্তু বিষয়টাকে বুঝতে পারবে। আর দ্বিতীয়, এই যে ডান পাশে দ্বিতীয় যে পদ্ধতিতে অঙ্কটা আমরা করেছি, প্রথম পদ্ধতিটা তুমি বুঝতে পারো তাহলে এটা তোমার কাছে খুবই ইজি মনে হবে। তোমাদের বইয়ের উদাহরণেও কিন্তু এভাবে করা আছে, কিন্তু ওইভাবে যদি কেউ না করে তাহলে কিন্তু এটা বুঝতে পারবে না। আর তৃতীয় যে পদ্ধতি, এটাও কিন্তু বইয়ের উদাহরণ এভাবে করা আছে, কিন্তু তোমরা যদি প্রথম যে পদ্ধতিতে আমরা করেছি এটা যদি ঠিকভাবে না বুঝো তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পদ্ধতি কিন্তু বোঝা খুবই কষ্টকর হবে, যে জিনিসগুলো কিভাবে আসলো, কিভাবে করলো। হ্যাঁ, তা আমি আশা করি তোমরা এই অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো আছে এভাবে তোমরা এগুলো প্র্যাকটিস করবা। হ্যাঁ, প্র্যাকটিস করলে কিন্তু খুব সহজেই এর সমাধানগুলো তোমরা করতে পারবা। হ্যাঁ, খুব সহজেই কিন্তু করা যাবে। তা আমরা একটু প্র্যাকটিস করবো আশা করি।